নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হেলথনার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। প্রথমেই আমরা বলে নিই আমাদের সঙ্গে ডক্টর ডায়াবেটোলজিস্ট অমিত কুমার দে আছেন এবং আছেন ডায়েটিশিয়ান তৃষা ভট্টাচার্য। সরি তৃষা চক্রবর্তী। যারা আপনাদের প্রশ্ন দিতে চান তারা চ্যাট বক্সে ডিরেক্টলি লিখতে পারেন, অথবা যারা কথা বলতে চান দে ক্যান রেজ দেওয়ার হ্যান্ড and we will unmute them, so they will ask their own question directly to the doctor. So now we will start our webinar. As you all know, today is World Diabetes Day, and by 2025 India will be the capital of diabetes. That I think we almost all know, and this is a very alarming situation nowadays, and an awareness is absolutely needed on it. আর সেই জন্যই আজকে আমাদের সঙ্গে আছেন শহরের প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডক্টর অমিত কুমার দে এবং ডায়েটিশিয়ান তৃষা চক্রবর্তী। ডক্টর অমিত কুমার দে এবং তৃষা চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা আমাদের কিছু পার্টিসিপেন্টদের পেয়েছি এবং যারা আজকে জয়েন করতে পারেনি তারা তাদের প্রশ্নগুলো আমাদেরকে কিছু পাঠিয়েছেন। আমি প্রথমে সেই প্রশ্নগুলোই জিজ্ঞেস করে নেব এবং দেন we will start with the audience interaction. ডাক্তারবাবু, আমার প্রশ্নটা আমি স্টার্ট করলাম। তো প্রথমে জিজ্ঞেস করে নিই যে what causes diabetes? First of all, warm welcome to everybody who have joined this. And today, as we know, is the World Diabetes Day. So every year in the month of November, আমরা World Diabetes Day তে একটা awareness activity করে থাকি. And this year is a kind of a different year where everything has become virtual. So this is a different way to connect with our audience and with our patients. Diabetes, as you know, has become like a epidemic. Just like we are facing a current pandemic of COVID, diabetes is also like a metabolic epidemic which is there all over our country. And Indians, Southeast Asians population, jara by their ethnic origin, we are at risk of developing diabetes. So coming to your question of what is diabetes, it is a condition যেখানে blood sugar levels in our body goes up. Either দুটো কারণের জন্য ডায়াবেটিসটা হয়ে থাকে, either because of lack or absence of insulin producing cells in our body, or because of the inability of insulin to act on certain cells in our body which is secreted in the pancreas. দুটো কারণের জন্যই কিন্তু ব্লাড সুগার লেভেল আমাদের শরীরে বাড়তে পারে, and that leads to multiple complications, because ultimately এই ব্লাড সুগার লেভেল বেড়ে যাওয়ার জন্য যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কিছু advanced glycated end products তৈরি হয় যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক. All this leads to increase in oxidative stress, release of reactive oxygen species, যেগুলো আমরা মেডিকেল ভাষায় বলে থাকি। তার ফলে যেটা হয় যেটা হচ্ছে যে শরীরের বিভিন্ন অর্গান, বিশেষ করে আমাদের চোখ, কিডনি, হাত পায়ের স্নায়ু, ইভেনচুয়ালি হার্ট, ব্রেন, প্রত্যেকটা অর্গানের উপর একটা ইম্প্যাক্ট করে। যত ডিউরেশন বাড়ে, ডায়াবেটিস যত দিন ধরে থাকে, তত এই এফেক্টটা কিন্তু শরীরের উপর বেশি প্রভাবে পড়তে থাকে। ডায়াবেটিস রোগটা এমন একটা রোগ যেটা আমরা জানি যে এটাকে কিন্তু পুরোপুরি 100% কিওর করা যায় না। ইট ইজ আ ডিজিজ which cannot be cured, but it can be kept under control. And the thing is, যত বেটার কন্ট্রোলে আমরা সুগারকে রাখতে পারবো ওভার দিস ইয়ার্স অফ ডিজিজ প্রোগ্রেশন, তত মিনিমাইজ করতে পারবো কমপ্লিকেশনস গুলোকে। সো বি ইট দ্য কার্ডিয়াক কমপ্লিকেশন, বি ইট দ্য কিডনি কমপ্লিকেশন, বি ইট দ্য রেটিনা, প্রত্যেকটাই আমরা একটু করে উই ক্যান ডিসকাস ইন দ্য সাবসিকুয়েন্ট পার্ট অফ দ্য ডিসকাশন। প্রত্যেকটাকেই কিন্তু আমরা একটা মাত্রায় কমাতে পারবো, এবং তার ফলে একটা ইন্ডিভিজুয়ালের যে একটা লাইফস্টাইল বার্ডেন বা একটা হেলথ কেয়ার বার্ডেন হয় বিকজ অফ দ্য কমপ্লিকেশনস, সেইটাকে কিন্তু আমরা মিনিমাইজ করতে পারবো। থ্যাংক ইউ। আপনার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ছিল, অনেকেই জানতে চাইছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো, হোয়াট ইজ টাইপ 1 and টাইপ 2 ডায়াবেটিস?
প্রাথমিকভাবে আমরা জানি দুটো ধরনের ডায়াবেটিস হয়, একটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। দেয়ার আর অলসো other types of diabetes, like যেটা প্রেগন্যান্সিতে হয়ে থাকে সেটা হচ্ছে gestational diabetes. Then there is some diabetes that happens in young individuals like MODY and LADA. Those are rare type of diabetes. Primarily যে দুটো type of diabetes আমরা আমাদের প্র্যাকটিসে দেখে থাকি, that is type 1 diabetes and the other one is a type 2 diabetes. টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যেখানে আমাদের প্যানক্রিয়াসে অগ্নাশয় ইনসুলিন প্রডিউসিং যে সেল থাকে সেটাকে বলা হয় বিটা সেলস। There is an absolutely lack of production of insulin from the beta cell of the pancreas. অর্থাৎ the beta cells in the pancreas do not function at all, and that leads to zero production of insulin, যেটা আমাদের শরীরের গ্লুকোজটাকে মেটাবলাইজ করে। So this is what happens in type 1 diabetes. তার মানে শরীর থেকে যেহেতু প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রিশন একদমই হচ্ছে না, the eventual treatment in type 1 diabetes is insulin. শরীরে যেহেতু ইনসুলিন প্রোডাকশন নেই, সেই জন্য বাইরে থেকে এক্সোজেনাসলি সেই মানুষটাকে আমাদের ইনসুলিন ট্রিটমেন্ট করতে হবে। দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস অন দি আদার হ্যান্ড ইজ আ কন্ডিশন যেখানে শরীরে ইনসুলিনের প্রোডাকশনটা বিটা সেল থেকে হচ্ছে, but because of some receptor defect or some other metabolic factors, that insulin is not able to act on the body cells. So এখানে যেটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, অর্থাৎ ইনসুলিন শরীরের সেই কোষগুলোর উপর বা সেলস গুলোর উপর কাজ করতে পারছে না। প্রোডাকশন অফ ইনসুলিন হয়তো পরিমাণ মতো হচ্ছে বা হয়তো পরিমাণের চেয়ে একটু কম হচ্ছে। জেনারেলি যখন টাইপ 2 ডায়াবেটিস একটা মানুষের ধরা পড়ে তখন ডিজিজটা 5 থেকে 6 বছর প্রগ্রেশনের পরেই সিম্পটোম্যাটিক্যালি ডিটেক্টেড হয়। সেই সিচুয়েশনে আমরা ধরে নিতে পারি অলমোস্ট 30 to 40% of the beta cells already are exhausted. অর্থাৎ the remaining 50 or 60% of the beta cells are functioning, যেটা ইনসুলিন প্রোডাকশনে প্যানক্রিয়াসটাকে সাহায্য করছে। সেইটুকুন ইনসুলিন যেটা প্রডিউস করছে সেই ইনসুলিন is not adequate enough to control the blood sugar surge of the body. As a result, diabetes develops. At the same time, in type 2 diabetes, besides reduction in production of insulin, যে ইনসুলিনটা যে সেলস এর উপর গিয়ে কাজ করবে, যে কোষগুলোর উপর গিয়ে কাজ করবে, রিসেপ্টর ডিফেক্টের জন্য সেই কোষগুলো অকেজো হয়ে যায়। তার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে and as a result blood sugar levels go up, leading to various complications. So প্রাথমিকভাবে আমরা জানি যে এইটাই হচ্ছে দু ধরনের ডায়াবেটিস যেটা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখে থাকি। এবার ইনসিডেন্স বলতে গেলে আমাদের ভারতবর্ষে বা আমাদের সাউথ ইস্ট এশিয়াতে বিশেষত আমরা টাইপ 2 ডায়াবেটিসই বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি। টাইপ 1 ডায়াবেটিস ইজ very comparatively less frequency we see, and it is predominantly seen in younger individuals like children বা in juvenile age group, এদের age group এই আমরা 1 ডায়াবেটিস বেশি দেখে থাকি। টাইপ 2 ডায়াবেটিস primarily is a lifestyle disorder, where type 2 diabetes হচ্ছে type 2 diabetes is a primarily lifestyle disorder, where type 1 diabetes is a condition where there is absolutely deficiency of insulin in the body. টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আমরা মানে not always যেটা কিন্তু বয়স্কদেরই হবে বা মধ্যবয়স্কদেরও হবে। Now we are coming to an entity called early onset type 2 diabetes বা young onset type 2 diabetes, অর্থাৎ 20 বছর বয়সে যাদের লাইফস্টাইল ডিসঅর্ডার হচ্ছে, অবিসিটি ডেভেলপ করছে, লাইফস্টাইল ইজ ইরেগুলার, তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে at an early age they are developing type 2 diabetes. So this is the primarily two type of diabetes. Thank you so much for the explanation. So next question is that যে আমরা এই যে বললেন টাইপ 2 ডায়াবেটিস স্পেশালি, তো আমরা কিভাবে জানবো মানে what are the symptoms of diabetes আর আমরা কিভাবে বুঝতে পারবো যে we are diabetic? This question is a very important question, because the question itself is an ironical question, in the sense that diabetes itself is a silent disease, and most of the time when diabetes gets detected in individuals, যখন একটা মানুষ তার ব্লাড সুগার চেক করে দেখছে সেটা 300 350, they are usually asymptomatic. They do not exhibit or manifest any symptoms, but their blood sugar levels go up. So we call this a silent disease. Symptoms of diabetes যখন ডেভেলপ করছে তখন তার মানে কিন্তু the disease has already progressed for certain number of years. যেটা আমি ফার্স্ট কোয়েশ্চেনে বললাম যে usually when diabetes gets detected, the disease has usually progressed like 5 years or 6 years. এই লেটেন্ট পিরিয়ডটাকে আমরা একটা প্রি ডায়াবেটিক পিরিয়ড বলে থাকি, যেখানে আনডিটেক্টেড থাকে শরীরে ডায়াবেটিসটা। সো যখন সিমটম ডেভেলপ করছে তখন ডিজিজ has already progressed. So the dictum is do not wait for symptoms to develop. The routine checkups and routine investigations এর মাধ্যমে কিন্তু sugar is best detected. Now
Coming to the symptoms of diabetes, most of the common time symptoms হলে পেশেন্টরা ম্যানিফেস্ট করতে পারে সেটা হচ্ছে the three common symptoms, যেটাকে আমরা বলে থাকি পলিফেজিয়া, পলিডিপসিয়া আর পলিউরিয়া। অর্থাৎ বারবার খিদে পাবে, তার সঙ্গে বারবার জল পিপাসা পাবে এবং বারে বারে একটা ইউরিন করার একটা প্রবণতা থাকবে। কিন্তু এই সিমটমস গুলো ছাড়াও কিন্তু অনেক সময় কিছু সিমটমস হয়ে থাকে যেগুলো কিন্তু should মানে give a doubt in mind that whether this could be a symptom of diabetic. That is, number one is a drastic weight loss, uncertain weight loss. Sudden একটা weight loss হচ্ছে, there is a insidious weight loss হচ্ছে over the last 2 or 3 months without any other known cause, then that could incite that this could be because of diabetes. Most commonly যেটা পেশেন্টসদের হয়ে থাকে সেটা হচ্ছে চোখের পাওয়ার খুব কুইকলি বেড়ে যায়, and that is also one of the symptom by which you can understand that possibly it could be a symptom of diabetes. Other than that, lethargy, fatigueness, lack of energy and tingling of hands and feet, এই ধরনের সিম্পটোমোলজি গুলো নিয়ে যখন পেশেন্ট ম্যানিফেস্ট করছে তখন কিন্তু বুঝতে হবে these are all symptoms of advanced diabetes. These are not the symptoms of early onset diabetes. Most of the time early onset diabetes will be symptom free, and এইখানেই হচ্ছে awareness is so important, because you know when diabetes starts, it does not come with any latent symptom. It is just on a routine blood sugar estimation done by glucometer, or by routine screening, say done in a health camp, or by routine health checkup. Suddenly the blood sugar levels are found to be high and the patient gets to know that, okay, I am diabetic. Most of the time this is how diabetes gets diagnosed. So to take home from this question is, do not wait for symptoms to develop for you to identify that whether you are having symptoms of diabetes or not. What we should do, every individuals after the age of 30 years, because you see I've told one thing ki all individuals in India or Southeast Asia by our ethnic origin, we are at risk of developing diabetes. It is by a genetic predisposition, we call this a genotype, and also by our lifestyle, which is the phenotype, because our lifestyle is a sedentary lifestyle, saradin boshe kaj, lot of stress, so lot of oxidative stress is happening in the body. So all individuals after the age of 30 or 35 years must check their blood sugar once every year. A routine blood sugar estimation can be done in a glucometer, or you can do it from a nearby lab, or you can do it, or you can even do a random blood sugar in a glucometer and check if it is crossing more than 200. If it is crossing more than 200, then you immediately go to a nearby lab and take a fasting sugar estimation or a PP sugar estimation and consult your nearby doctor. Remember, a sugar estimation and madhyame kintu diabetes can be detected at an early stage. Waiting for symptoms to appear may always be too late. That's why I said in the beginning, this question is a very ironical question. So we don't try to identify diabetes by symptoms, because when your symptoms are coming, it is already too late. You try to identify diabetes by doing routine checkups once every year. A routine fasting sugar, routine random sugar can be done once every year for every individuals. For those individuals who have got a family history of diabetes, যাদের পরিবারে diabetes আছে, মায়ের আছে, বাবার আছে diabetes, siblings দের কারো diabetes আছে, they are usually at a 50 to 60% risk of developing diabetes because of the genetic predisposition. So these individuals must check their blood sugar levels after the age of 30 years once every year, and just check whether the blood sugar levels are crossing. Now, what is the level that should give you an alarming value? If you are checking your random sugar, so a value above 200 should raise a red flag. যদি 200 উপর random sugar থাকে, then that individual must cross check with a laboratory fasting sugar, PP sugar, HbA1c to check whether he is falling into the diabetic range or not. If the person is checking fasting blood glucose using a glucometer, then any value above 110 should raise a red flag sign. Diabetes is diagnosed if the fasting blood sugar is above 126. So 2 consecutive fasting blood sugar level above 126 means the person is a definitive diabetes individual. But if the fasting sugar is above 110, not above 126, so anywhere between 110 and 126, এর মাঝখানে যাদের fasting blood glucose level আসছে, whether it is in glucometer or whether it is done in the laboratory, that period is called pre-diabetic period. And why pre-diabetic period is important is because if at this point of time you can identify the individual and start lifestyle therapy, diet, exercise, যেগুলো আমরা in the next few questions discuss korbo, so then automatically you can actually prevent this individual from becoming a full-blown diabetic.
So once a year checking of blood sugar level, any value above 110 fasting and any value random above 200 should raise a red flag. Consult your doctor and get yourself further tested and look out for the diagnosis of diabetes. তো আরেকটা প্রশ্ন আছে যে ডায়াবেটিসের কারণে আমাদের কিছু অর্গান ড্যামেজের কতটা চান্স থাকে, মানে যেরকম কিডনি, আইজ, মানে হোয়াট আর দ্য চান্সেস অফ দ্যাট অর্গান ড্যামেজ, এবং সেটা কি রকম ধরনের ডায়াবেটিস থাকলে, ইজ ইট আনকন্ট্রোল, এন্ড কতটা আনকন্ট্রোল হলে সেটা হওয়ার চান্স বেশি? So diabetes, as we know, is a silent killer and it keeps affecting all the organs of the body slowly. It's a slowly progressive disease. And the primary organ that gets affected are the eyes, যেটা আপনি বললেন diabetic retinopathy হয়, কিডনিতে diabetic nephropathy হয়, নার্ভসে diabetic neuropathy হয়, and of course it also affects our heart, it affects our brain, causing higher risk of heart attacks and brain strokes. Now, any blood individual who are having diabetes for more than 10 years, 15 years, 20 years will be developing certain amount of complications in their body. But what will be the extent of the complication that they develop will depend on how good they have kept their blood sugar controlled in that 10 years, 15 years or 20 years period. Okay, now what do you mean by good blood sugar control? You mean by what? Good blood sugar control means that you're trying to keep their fasting sugar level anywhere within that 100 to 110 range, or preferably a tighter control where you target the fasting below 100 range. You're looking at a HbA1c. HbA1c, for our viewers, jara বুঝতে পারছেন, HbA1c is a 3-monthly average blood glucose. It's a glycated hemoglobin that we check. Your doctors might be asking you to check your glycated hemoglobin every 3 months. It's an average blood glucose level. So you want to keep the HbA1c level anywhere below 7. For tighter control, you want to keep it below 6.5%. যে ইন্ডিভিজুয়ালসরা এই গুড কন্ট্রোল ব্লাড সুগার মেনটেন করে যাচ্ছে ফর আ পিরিয়ড অফ 10 years, 5 years, 10 years, 15 years, they are the people who will not be developing the complications or will develop minimal complications. And for those individuals that their HbA1c is above 8, above 9, fasting is spiking and going up and down above 180, 200, these individuals will be at a higher risk of developing these long-term chronic complications of diabetes. চোখে যেটা এফেক্ট হয় মোস্ট কমনলি সেটা হচ্ছে চোখের পর্দা, যেটাকে রেটিনা বলে থাকি আমরা। সেই রেটিনার উপর এক ধরনের লেয়ার পড়ে, ইটস কল্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি। And the dreadfulness about this retinopathy disease is it is again a silent symptomatic disease. Usually floaters বা blurry of vision, এই symptoms গুলো কিন্তু retinopathy develop করার অনেক পরে পেশেন্টসরা ম্যানিফেস্ট করে। So again it is to be checked on routine screening and retinopathy পেশেন্টের হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া দরকার। Why it is so important is because if the retina gets affected, then it can lead to sudden loss of vision, বা রেটিনার মধ্যে রক্ত ধমনী ছিঁড়ে গিয়ে একটা সাডেন রেটিনাল ব্লিডিং বা রেটিনাল হেমারেজ হতে পারে। সো দিস কমপ্লিকেশনস আর অ্যাকচুয়ালি কোয়াইট ব্যাড, and you don't want those complications to develop in a diabetic individuals because it ultimately leads to poorer quality of life. একটা মানুষের যদি চোখটা নষ্ট হয়ে যায় ডায়াবেটিস থাকার ফলে, তাহলে তার ফিউচার লাইফটা কিন্তু অনেকটাই কমপ্লিকেটেড হয়ে যাবে, তার কোয়ালিটি অফ লাইফটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। সিমিলার উইথ দ্য কিডনি, কিডনির যে মাইক্রোভ্যাসকুলার কমপ্লিকেশনস গুলো ডেভেলপ করে তার ফলে গ্র্যাজুয়ালি কিডনির মানে প্রোটিন রিটেনিং ক্যাপাসিটিটা কমতে থাকে, সো ইউরিন দিয়ে প্রোটিন লিক করতে থাকে। অ্যাজ এ রেজাল্ট দ্য কিডনি স্টার্ট গেটিং এফেক্টেড অ্যান্ড গ্র্যাজুয়ালি কিডনি ফাংশন কমতে আরম্ভ করে, অ্যান্ড আস্তে আস্তে সেই ইন্ডিভিজুয়ালটা যদি তার সুগারকে কন্ট্রোলে না রাখে, ইট ক্যান ইভেন লিড টু এন্ড স্টেজ কিডনি ডিজিজ, ডায়ালাইসিস এন্ড সো অন। Just like that, you have the similar action on the nerves of your hands and feet, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি। Symptoms will be tingling sensation, হাত পা গুলো জ্বালা করবে, ঝিনঝিন করবে, অসার ভাব একটা থাকবে, and most of the time একবার ডায়াবেটিক নিউরোপ্যাথি সেট ইন করে গেলে কিন্তু এটাকে রিভার্ট করা বা ট্রিট করাটা খুবই ডিফিকাল্ট হয়, রাদার ইম্পসিবল হয়, বিকজ then it becomes a nagging symptomatic problem for the patient. সেই জন্য এই কমপ্লিকেশনস গুলো ডেভেলপ করার অনেক আগে থেকে আমরা স্ক্রিনিং টেস্টস এর মাধ্যমে ফর রেটিনা, ফর দ্য নিউরোপ্যাথি, ফর নেফ্রোপ্যাথি আমরা এইগুলো ডিটেক্ট করার চেষ্টা করি যে সেই ইন্ডিভিজুয়ালটার এই কমপ্লিকেশনস এর কোনো সাইন্স বা কোনো রকম কোনো আর্লিয়ার চেঞ্জেস কিছু ডেভেলপ করছে কিনা। যদি সেটা ডেভেলপ করে থাকে তাহলে আরো বেটার গ্লাইসেমিক কন্ট্রোল এবং ড্রাগস এর মাধ্যমে সেগুলোকে যতটা পারা যায় আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করি। Like I said, it has got diabetic complication has got a similar effect on the heart and the brain.
যেটাকে macrovascular complications আমরা বলে থাকি, where you can see that it increases diabetes per se will increase the chance of heart attack and brain stroke by 2 to 4 times. So an individual যার family history of heart disease থাক বা না থাক, তার যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু দ্বিগুণ বা চারগুণ রিস্ক বেড়ে যায় of developing complications of heart attack, and also it increases the risk of brain strokes. And all these complications can actually be prevented by keeping the blood sugar levels under good control, under tight control. And this is not a one-day control. That is why every year in World Diabetes Day, we keep reminding our patients that it is not a one-day control, or it is not a one-month control. It is a control that has to be persistent, it has to be steady, and it has to be continued throughout their life. Because as I said in the beginning, it is a disease that only can be controlled, it cannot be cured. And better the control, the better the outcome that you will get after 10 years, 15 years, 20 years, the lesser the complications that you will face. আমার একটা কোয়েশ্চেন আছে যেটা বললেন, তো এর মাধ্যমে মানে এর মানে কি এই যে আমার যদি ডায়াবেটিক মানে ইফ আই এম ডায়াবেটিক, সো ইন দ্যাট কেস আই হ্যাভ টু গো থ্রু অল দ্য ডক্টরস ইন অ্যাডভান্স, মানে আমাকে কি তাহলে হার্টের ডক্টরও দেখাতে হবে, কিডনির ডক্টরও দেখাতে হবে, মানে ইজ ইন অ্যাডভান্স? No, actually that is where I was coming to that part. যেটা হচ্ছে যে আমরা যখন কোনো ডায়াবেটিক পেশেন্টদের রুটিন ফলো আপস করি, তখন there is a protocol that we follow, and the protocol is just like for sugar, we ask the patients to do their blood sugar parameters check and follow up every 3 months. Just like that, we check their kidney function every 3 to 6 months depending upon the kidney impairment. Just like that, we check their cardiac function, their ECGs, echocardiograms, we check every once in a year. We do their retina screening, retina scan যেটা আমরা বলে থাকি, once every year. We do their neuropathy screening. Neuropathy screening মানে হচ্ছে পায়ের এবং হাতের nerve sensation ঠিক আছে কিনা. Then we check the blood flow in their limbs, blood flow in the hands, in their feet, যেটা আমরা ankle brachial index বলে থাকি. We do a podia scan or a foot scan to see if the pressure points in their feet are okay or not, which can later lead to corns and callus in their feet. এগুলো সবই আমরা বছরে একবার 6 মাস থেকে 1 বছর অন্তর করে in a comprehensive diabetes clinic বা comprehensive diabetes care এর মধ্যে কিন্তু আমরা সব ডায়াবেটিস পেশেন্টদের করিয়ে থাকি. And as and when you get that red flag sign in that individual, okay, this person is developing some kidney damage, or this person is developing some retina problem in the retina scan, or this person is having some ECG changes in the heart, that is when your diabetologist will refer you to that specific specialist, the nephrologist, cardiologist, neurologist for neuropathy, or an ophthalmologist or a retina specialist for retinopathy. Usually আমরা অনেক সময় পেশেন্টদের যাদের মাইল্ড রেটিনা প্রবলেম থাকে তাদেরকে বলে থাকি যে keep visiting the retina specialist once every year, or for example somebody who has got a pre-existing cardiac disease or a pre-existing kidney problem, taderke bole thaki je parallelly with the diabetologist you keep visiting your cardiologist once every year, you keep visiting your nephrologist once every year. So it all depends on the individual scenario, Shushmita, based on which you can guide the patient that koto frequently she besides their diabetes care the other comorbid conditions gulor jonno follow up setup korbe. And this is all to be done as a part of a complete healthcare. Just like today, just take your going a little away from the discussion, going to today's the purpose of World Diabetes Day. Today we are actually celebrating the role of nurses in diabetes care, and just not nurses. Trisha is here with us, and Trisha has been she's been a concrete part of my diabetes care team. So what I'm trying to say here is diabetes is always a team care approach. It's a multidisciplinary approach. So it's not always about the diabetologist seeing the patient. It is also about the diabetes educator and the dietitian who will guide the patient. It is also about the diabetic nurse who will guide the patient. It is also about the nephrologist who will come into role when required, about the cardiologist who will come into play, about the retina specialist who will come into play. So it is a team care approach, and that actually gives a long-term benefit to the patient after 10 years, 15 years, because that team care, that individualized care will actually prevent the patient from developing complications. Thank you. Thank you, Shushmita, and thank you, Dr. Amit Kumar Dev. এই রিলেটেড একটা কোয়েশ্চেন করি, সেটা হলো যে হাউ ফুড ইজ ইম্পর্টেন্ট ইন ডায়াবেটিস, কতটা আমরা ম্যানেজ করতে পারি শুধু ফুড মেইনটেইন করে ডায়াবেটিস থেকে? Yeah, I think Trisha will be the best person to take up this question. Trisha?
Yeah, surely. First of all, thank you so much for inviting me in this platform. And it's a great platform to share what I know and to discuss all the things. Yeah, the thing is, main thing that is the main concern to all our society is other food. ফুড জিনিসটা কিন্তু একটা ডায়াবেটিস রোগের জন্য বা ডায়াবেটিসটা তো রোগ বলা যায় না, মানে ডায়াবেটিস এর জন্য কিন্তু এই খাবার জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পেশেন্টের মেইন কনসার্ন কি খাবো, কিভাবে খাবো, কতটা খাবো, কতটা পরিমাণে খাবো। তো আমি একটু চাইবো যে একটা ফুড প্লেট আমি যদি একটু শেয়ার করতে পারি, প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করতে পারলে ভালো হয় ফুড প্লেটটা, সো দ্যাট আই ক্যান শো অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্যাট। ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাইছিলাম যে কি খাবো বা কতটা পরিমাণে খাবো, তো আমরা একটা মেজারিং প্লেট পেশেন্টদের দিয়ে বুঝিয়ে দিই যে পেশেন্টরা কতটা পরিমাণে একটা প্লেটের হিসেবে খেতে পারেন। একটা প্লেটের পরিমাণটা কিন্তু এখানে খাবার পোর্শন সাইজটা খুব ম্যাটার করে, একটা কতটা পরিমাণ প্লেটে আমি খেতে পারি। লাইক একটা 9 ইঞ্চের প্লেট আমরা অলওয়েজ পেশেন্টকে সাজেস্ট করি, উই অলওয়েজ সাজেস্ট আ 9 ইঞ্চ প্লেট ফর আ পেশেন্ট অ্যান্ড টেক a half of that portion is vegetable and protein part. আপনি ওই প্লেটের হাফ পোর্শনটা ভেজিটেবল আর প্রোটিন পার্ট দিয়ে ফিল করুন, 1/4 পোর্শন ফিল করুন আপনি কার্বোহাইড্রেট দিয়ে, অ্যান্ড 1/4 অ্যান্ড বাকি পোর্শন উইল বি দ্য মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। আর বাকি পোর্শনটা আপনি যে লিকুইড ফর্মস গুলো খাচ্ছেন, লাইক জল খাচ্ছেন বা ফ্রুট জুসেস খাচ্ছেন, সেগুলো আপনার প্লেটে থাকতে পারে। এই খাবার জিনিস নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক ধারণা রয়েছে যে লাইক দেয়ার ইজ আ হেলদি ইটিং প্লেট। আই অলওয়েজ আই হ্যাভ স্টার্টেড টকিং অ্যাবাউট দিস, দ্যাট ইজ আ হোল গ্রেন। অনেকেরই একটা মিথ থাকে যে আমি তো ভাত খাই না, বা আমি ভাত খাওয়া ছেড়ে দিয়েছি, বা আলু খাওয়া ছেড়ে দিয়েছি, ওল কচু এগুলো সব খাওয়াই ছেড়ে দিয়েছি, তাও কেন আমার সুগার কন্ট্রোলে আসছে না। দেখুন, আলু, ওল, কচু এগুলো কিন্তু সুগারে ম্যাটার করলেও আমি বলবো যে একটা হেলদি পোর্শন কিন্তু আপনাকে সবকিছুই খেতে হবে। এরকম নয় যে আলু খেলেই আপনার ডায়াবেটিস হয়ে যাবে বা আলু খেলেই আপনার ডায়াবেটিসটা বেড়ে যাবে, নো, নট লাইক দ্যাট। আলু, ওল, কচু সবই আপনাকে খেতেই পারেন, কিন্তু পোর্শন সাইজ ইজ দ্য মেইন থিং। আপনি যদি এখন বলেন আমি ম্যাশড পটেটো বা পটেটো ফ্রাই আমি ডেইলি খাচ্ছি, তো দ্যাট ইজ দ্য রং থিং। আই অলওয়েজ সাজেস্ট টু পেশেন্ট যে আপনি যে কোনো মিক্সড ভেজিটেবলে 1 or 2 পিসেস আলু ইউ ক্যান টেক, বা ওল বা কচু যে কোনো কিছুই 2 or 1 পিসেস ইউ ক্যান টেক, বাট নট দ্য হোল পোর্শন উইল বি দ্যাট। লাইক পুরো রোজ আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি বা একটা পুরো পটাটো ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাইজ আই এম টেকিং, দ্যাট ইজ আ ভেরি ব্যাড থিং। ওকে, দেয়ার ইজ ভেরি এখানে যেটা আমি শেয়ার করতে পারছি যেটা হচ্ছে একটা হেলদি ইটিং প্লেট, সো উই ক্যান সি দ্যাট the green portion is the vegetable portion and the red portion is the fruit portion, আর whole grain আর রয়েছে যেটা কার্বোহাইড্রেট পোর্শন আর the 2 parts দেন। এখানে রয়েছে যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ থাকাটা কিন্তু খুব জরুরি। খাবার যেটা খাচ্ছি সেটাকে কাজেও লাগাতে হবে, উই হ্যাভ টু বার্ন দ্য ক্যালোরি উই আর গেটিং ফ্রম ফুড। তো আমাদের অ্যাক্টিভ থাকাটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুব দরকার, সেটা আমরা পরে আসবো পরের কোয়েশ্চেনে। বাট ফুড যদি কিছু আমাদের হেল্প করে থাকতে পারে, একটা প্রপার মিল বা একটা ব্যালেন্স ডায়েট কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে খুব দরকার। অনেক পেশেন্টরাই এসে বলেন যে আমি জব করছি বা আমি সার্ভিস হোল্ডার, আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, একটা মিল নিয়ে বেরিয়ে যাই, দুপুরে লাঞ্চ করি অ্যান্ড রাত্রিরে ডিনার, so I'm taking 3 main meals in a day, but that is wrong. আমি পেশেন্টকে সবসময় সাজেস্ট করি যে স্প্লিট ইনটু 6 or 5 পোর্শন অফ ইউর মিল। আপনি ধরুন ব্রেকফাস্ট করছেন, বেরিয়ে যাচ্ছেন, কিন্তু মিড মর্নিংটা আপনার গ্যাপ চলে গেল, এভাবে মিড মর্নিং এর পর আপনি ডিরেক্টলি লাঞ্চ করে নিচ্ছেন, সেখানে একটা গ্যাপ রইলো। আবার লাঞ্চের পর আপনি চলে যাচ্ছেন ডিরেক্ট ইভিনিং এ বা ডিনারে, তো সেখানে কিন্তু আপনার পুরো লাঞ্চ থেকে ডিনার অব্দি একটা লং গ্যাপ রইলো। ডোন্ট ডু দ্যাট। আপনারা গ্যাপ যত দেবেন তত কিন্তু আপনাদের জন্যই খারাপ। তো আমি বলবো যে এভরি 2 to 3 hours এর গ্যাপে প্রত্যেকটা মানুষের, নর্মাল ইন্ডিভিজুয়াল টু ডায়াবেটিক, সবারই কিন্তু একটা করে স্মল পোর্শন অফ মিল নেওয়া দরকার। দেয়ার উইল বি 3 মেইন মিল, যেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। আর মাঝখানে কিন্তু আমাদের ইন বিটুইন যে মিল গুলো সেগুলো স্ন্যাক্স আইটেম কিন্তু আমাদের
ইনক্লুড করতে হবে আমাদের ডায়েট পোর্শন। Thank you, Dr. Trisha Chakraborty. This was very, very much useful. So the next question is, যারা অলরেডি ইনসুলিন নিচ্ছেন তাদের জন্য কিরকম সতর্কতা মেনটেন করতে হবে? First and foremost, what is very important for insulin takers is that insulin দুটো জিনিস ইনসুলিন টেকার্সদেরকে এখানে আমরা যখন ইনিশিয়েট করি পেশেন্টদের, তখন দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা পেশেন্টদেরকে আমরা অ্যাওয়্যার করি, দ্যাট ইজ নাম্বার ওয়ান ইজ হাইপোগ্লাইসিমিয়া। যেটা যারা ইনসুলিন নেয় তাদের জন্য একটা সবসময় একটা মনের ভিতরে ভীতি থাকে যে আমার সুগার ফল করলে আমরা কি করব। সো হাইপোগ্লাইসেমিয়া অর লো ব্লাড সুগার, যেটা হচ্ছে ব্লাড সুগার লেভেলস গোয়িং ডাউন বিলো 63 অ্যাজ পার গাইডলাইন্স, বাট আমরা নর্মালি বিলো 70 যদি সুগার কমে যায় সেটাকেই আমরা হাইপোগ্লাইসেমিয়া হিসেবে পেশেন্টদের বলে থাকি যে বিলো 70 হয়ে গেলে ইট ইজ আ ওয়ার্নিং সাইন। সো hypoglycemia is something যেটা every individual or every diabetic patient must be aware of. তার জন্য আমরা পেশেন্টদেরকে যেটা মোস্ট কমনলি বলে থাকি সেটা হচ্ছে একটা প্রপার ট্রেনিং দিই এবং we tell them what are the symptoms like, এবং সেই সময় তারা কিভাবে হাইপোগ্লাইসেমিয়াটাকে ম্যানেজ করবে বা লো ব্লাড সুগারটাকে ম্যানেজ করবে। আনাদার থিং যেটা ইনসুলিন টেকারসদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন টেকনিক্স। Again, insulin administration, hypoglycemia, এই ব্যাপারগুলোই কিন্তু it comes as a team care, where again Trisha plays a very, very crucial role in training the patients, initiating them on insulin, about their diet and hypoglycemia. অনেক সময় আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে that needs to be highlighted here is the synchronization of the meal pattern with their insulin timings, with their medication timings, just not with the insulin, also with their medication timings. So when a dietitian is actually prescribing the diet, like Trisha is prescribing the diet to the patients, এখানে যেটা খুব ইম্পর্টেন্ট ভাবে ওকে সিনক্রোনাইজ করতে হয় সেটা হচ্ছে পেশেন্ট কোন সময়টায় মেজর মিলটা খাচ্ছে। এভরিবডি মে নট ইট দেয়ার মেজর মিল at the same time or at a particular meal. So based on the patient's eating pattern, eating habit, they will titrate their insulin dose. We titrate their insulin doses, we titrate their eating, their medication doses also. So I think you can give a little more knowledge on how we orient the patients about the insulin training little bit, and also give them a little overview of hypoglycemia, low blood sugar. Yes, actually the thing is hypoglycemia যেটা ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই একটা ডায়েটের সাথেও ভীষণভাবে রিলেটেড। যে আপনি ইনসুলিন নিয়ে যাচ্ছেন বাট আপনি মিল স্কিপ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হতেই পারে, আপনার সুগার কিন্তু ফল করতেই পারে। তো আপনি সকালে ঘুম থেকে উঠে পুরোটা একটা গ্যাপ পড়ছে, বা ইনসুলিন নেওয়ার আগে বা পরে আপনি মিল খাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো আমরা সবসময় পেশেন্টকে এটাই সাজেস্ট করি যে ইনসুলিনের সাথে সাথে টেক আ প্রপার ব্যালেন্স ডায়েট। আর সেই ডায়েটটা কিন্তু আপনি নিজে বুঝে কোনোদিনও নিতে পারবেন না। প্রত্যেক ইন্ডিভিজুয়ালের অ্যাকর্ডিং টু দেয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাকর্ডিং টু দেয়ার হাইট অ্যান্ড বডি ওয়েট, দেয়ার ইজ কাস্টমাইজড ডায়েট চার্ট উই প্রিপেয়ার ফর এনি পেশেন্টস। তো প্রত্যেকটা পেশেন্ট যারা ইনসুলিন নিচ্ছেন বা যারা ইনসুলিন নেয়ার পর আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, তো ওনাদের একটাই কনসার্ন থাকে, আমরা কি এই ইনসুলিনটা সারা জীবন ধরে নিয়ে যাব? ইনসুলিনটা কি কোনোদিনও বন্ধ হবে না? ইনসুলিন নেওয়াটা তো খুব খারাপ, ইনসুলিনতে তো অনেক সাইড এফেক্ট থাকে। তো আমরা পেশেন্টদের একটাই কথা বোঝাই যে ইনসুলিনটা কি করে সাইড এফেক্ট থাকতে পারে। ইনসুলিন ইজ দ্য হরমোন যেটা আপনার শরীরে আপনার যে প্যানক্রিয়াস থেকে যেটা সিক্রিট করছে না, বা সিক্রিশন হওয়ার পর সেটা আপনার বডি ইউটিলাইজ করতে পারছে না, সেখান থেকেই আপনার ডায়াবেটিসটা কিন্তু শুরু হচ্ছে, সেখান থেকেই আজকে আপনি এই জায়গায় এসছেন। তো আপনাকে তাই জন্য বাইরে থেকে এটা সাপ্লাই করা হচ্ছে আপনার বডিতে, যাতে করে আপনি সুস্থ হয়ে যান আরো তাড়াতাড়ি। একটা ইনসুলিনের কিন্তু কখনোই কোনো রকম সাইড এফেক্ট থাকতে পারে না। দ্যাট ইজ দ্য মেইন মিথ ইন পেশেন্টস। একবার ইনসুলিন শুরু হওয়া মানেই তাদের মনের মধ্যে সবসময় একটা ভয় যে আমাকে তো নিডলটা প্রিক করতে হবে, আমাকে তো এভরি নাইটে সেই নিডলটা প্রিক করতে হচ্ছে, আমি কি তাহলে সেই ভাবে অ্যাক্টিভিটি যেটা আমার আছে, বা আমি কেউ ধরুন কেউ খেলছে, বা কেউ একজন খুব এক্সারসাইজ করতে ভালোবাসে, জিম করতে ভালোবাসে, তাদের প্রত্যেকদিন আমি তো রাত্রিরে এরকম নিডলটা করছি, তাতে করে কি আমার সবকিছু বন্ধ হয়ে যাবে? আমি কি আর এক্সারসাইজ করতে পারবো না? আমি কি আর আগের মতন অ্যাক্টিভ থাকবো না? দ্যাট ইজ টোটালি আ মিথ। আপনি ইনসুলিন যদি একবার কেউ শুরু করেন, তাহলে অবশ্যই সেটা হতেই পারে না যে আপনার লং টার্মে একটা প্ল্যানিং যেটা আপনাকে নিয়ে যেতেই হবে। ইনসুলিন একটা টাইমে আপনার সুগার লেভেল যখন ইন কন্ট্রোল চলে আসবে,
ইনসুলিনও সাথে সাথেই বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু সারা জীবন ধরে নেওয়ার কোনো ব্যাপারই থাকে না। আর ইনসুলিনের কোনো রকম সাইড এফেক্ট নেই। ইনসুলিনের সাথে এটা করতে হবে, ইউ হ্যাভ টু টেক আ প্রপার ডায়েট। আমি আগেই বললাম যে 3 মেইন মিল, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার ছাড়াও কিন্তু সারাদিনে আমাদের আরো স্ন্যাক্স, ইন বিটুইন যে স্ন্যাক্স গুলো রয়েছে, মিড মর্নিং এ বলুন, ইভিনিং স্ন্যাক্স বলুন, এগুলো কিন্তু আমাদের নিতে হবে। ধরুন ইনসুলিন নিচ্ছেন, সকালে খালি পেটে তাকে এক্সারসাইজ করতে বলা হয়েছে প্রত্যেকদিন 30 to 20 মিনিটস টু 30 মিনিটস এক্সারসাইজ করার কথা। উনি খালি পেটে ইনসুলিনটা নিয়ে খালি পেটে এক্সারসাইজ করতে চলে যাচ্ছেন, সেটা কিন্তু উচিত নয়। সেখানে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা মেইন কারণ। তো আমরা সব সময় বলি যে যখনই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে আপনি যুক্ত বা আপনি ইনসুলিন নিচ্ছেন, ডোন্ট স্কিপ ইউর মিল। সব থেকে বড় কথা তো যেটা, অনেকে ব্রেকফাস্ট স্কিপ করে দেন। ব্রেকফাস্ট ওয়ার্ডটাই তো ব্রেক ইউর ফাস্ট। তো আমরা ব্রেকফাস্টটা খাই আমাদের যে ফাস্টিংটা ব্রেক করার জন্য। 8 to 10 আওয়ার্স যে রাত্রিরে আমাদের ডিনারের পর একটা বড় গ্যাপ পড়ে যায়, সেই ফাস্টিংটাকে আমরা ব্রেক করি আমাদের মেইন মিল, যেটা ফার্স্ট মিল আওয়ার ডে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে। তো সেই ব্রেকফাস্টটা স্কিপ করলেই তো আপনার একটা মানে খুব বড় ক্ষতি আপনি নিজের জন্য নিজের ডেকে আনছেন, এরকম ব্যাপার। তো আমরা কখনো বলি না পেশেন্টকে যে ব্রেকফাস্ট স্কিপ করুন। ব্রেকফাস্ট স্কিপ বা লাঞ্চ বা ডিনার, এনি কাইন্ড অফ মিল স্কিপ করে কিন্তু কোনোদিন ওয়েট লুজ করা যায় না, ডায়াবেটিস কিওর করা যায় না। উই হ্যাভ টু টেক আ প্রপার পোর্শন সাইজ আর প্রপার ফুড। যেটা অনেকেই একটা ধারণা রয়েছে যে আমি তো আলুটা সেদ্ধ করে জলটা ফেলে আলুটা খাই, তাতে করে আমার তো কার্বোহাইড্রেটটা আমার যাচ্ছে না। কিন্তু আসল জিনিসটাই, ধরুন জলটা সেদ্ধ করে আপনি ফেলে দিচ্ছেন, তাতে করে ওয়াটার সলিউবল যে ভিটামিন মিনারেলস গুলো রয়েছে সেগুলো আপনি ডিসকার্ড করছেন। মেইন যে স্টার্চ পোর্শন বা কার্বোহাইড্রেট পোর্শন, ইউ আর টেকিং দ্যাট। তো এই মিথস গুলো পেশেন্টের মধ্যে সবার আগে সরাতে হবে। ইনসুলিন যারা নিচ্ছেন তাদেরকে বলতে হবে যে ইনসুলিনের কোনো সাইড এফেক্টস নেই। ইনসুলিনটা কেন দেয়া হচ্ছে, ইনসুলিনটা কেন ইনিশিয়েট করেছেন ডক্টর, সেটার যে কারণটা, সেটা পেশেন্টকে সবার আগে বুঝিয়ে আমার মনে হয় তাকে ইনসুলিনের যে ট্রেনিংটা, তারপরে তাকে সেটা দেওয়া উচিত। আর তারপরে তাকে অ্যাভয়েড করা উচিত রিগার্ডিং হাইপোগ্লাইসেমিয়া বা রিগার্ডিং মিল প্ল্যানিং। Yeah, I think there are two myths that works here in a very strong way in our society. One is the needle prick phobia, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের মধ্যে দেখে থাকি। একটা সোশ্যাল স্টিগমা, ইট ওয়ার্কস অলসো অ্যাজ আ সোশ্যাল স্টিগমা, যে আমার তো ইনসুলিন আছে খাবার আগে, তাহলে আমি বিয়ে বাড়িতে গেলে আমার সবার সামনে কি করে পেটে ইনসুলিনটা নেবো। সো ইট acts as very much of a social stigma, and that social stigma also leads to depression and all that. And the second myth, যেটা খুব ইম্পর্টেন্টলি তৃষা এখানে মানে হাইলাইট করলো, সেটা হচ্ছে there is nowhere written that insulin once initiated, not just insulin, any medicine, any diabetes medicine, once initiated can never be stopped. This is a big myth that is there in mind of many individuals, that একবার ইনসুলিন শুরু হলে একবার একটা ওষুধ শুরু হলে বন্ধ করে দেওয়া যায় না। It all depends upon practically the requirement of the body. It is just your body's factory is not able to produce adequate insulin, সেই জন্য আমরা এক্সোজেনাসলি মানে বাইরে থেকে ইনসুলিনটা শরীরকে দিচ্ছি। ইনসুলিনটা শরীরকে ততক্ষণ দেবো যতক্ষণ শরীর ইনসুলিনটা তৈরি করতে পারবে না। যদি সিচুয়েশন অ্যাজ ইমপ্রুভমেন্টের সঙ্গে যদি দেখা যায় যে শরীর আবার নতুন করে ইনসুলিন তৈরি করতে পারছে, where there can be at times where after certain time of rest the beta cell starts reproducing insulin, তখন কিন্তু সেই ইনসুলিনটা বন্ধ করে দেওয়া যেতে পারে সেই ইন্ডিভিজুয়ালের। যে পেশেন্ট ডায়েট এক্সারসাইজের সঙ্গে ওষুধে রয়েছে, যদি ডায়েট এক্সারসাইজ এবং মিনিমাল ওষুধে তার সুগার ওয়েল কন্ট্রোলে চলে আসে, তাহলে কিন্তু ওষুধটা বন্ধ করে তাকে শুধু কিন্তু লাইফস্টাইল ডায়েট এন্ড এক্সারসাইজের মধ্যে রাখা যায়। বাট দ্য টু পিলার স্টোন অফ ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস ইজ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, দ্যাট ইজ লাইফস্টাইল মডিফিকেশন। এইটা থেকে কিন্তু কোনো মুক্তি নেই। এই দুটো জিনিস কিন্তু সারা জীবন সেই মানুষটাকে করে যেতে হবে। ইনসুলিন তার চলবে কিনা, ট্যাবলেটস তার কন্টিনিউ হবে কিনা, 4টে ট্যাবলেট লাগবে না 2টো ট্যাবলেট লাগবে না 3টে ট্যাবলেট একটা ইনসুলিন লাগবে, পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে তার ব্লাড সুগার লেভেলের উপর, তার বডির ইনসুলিন প্রোডাকশনের উপর এবং তার কন্ট্রোলের উপর। এবং সেটা ইজ अगेन কন্ট্রোল ইজ अगेन ডিরেক্টলি রিলেটেড টু দ্য লাইফস্টাইল দ্যাট দ্য পেশেন্ট ইজ লিভিং। যত স্ট্রিক্ট লাইফস্টাইল মেনটেন করবে, যত ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করবে, তত কিন্তু তার কন্ট্রোল হবে, তত কিন্তু তার মিনিমাল মেডিকেশনসে তাকে আমরা কন্ট্রোলে